জি বাংলায় বাঘিনী ধারাবাহিকটি 24শে আগস্ট 2026 সোমবার থেকে প্রত্যেক দিন রাত 9টায় সম্প্রচারিত হচ্ছে। কাহিনীর সারসংক্ষেপ বলতে গেলে সুন্দরবনের পটভূমিতে মহুয়ার গল্পের নায়িকা, তার নাম মহুয়া। সুন্দরবনের পটভূমিতে মহুয়া নামক একজন নারীর জীবনের সংগ্রাম ও একা এক মায়ের লড়াইয়ের গল্প, সিঙ্গল মাদার, একা এক মায়ের লড়াইয়ের গল্প এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বাসভঙ্গ ও প্রতারণার শিকার হয়ে মহুয়া কীভাবে নিজের সন্তানকে রক্ষা করতে এবং একটি অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেটাই এই সিরিজের মূল আকর্ষণ। এই যে জি বাংলা নতুন ধারাবাহিক সুন্দরবনের বাঘিনী, এখানে প্রোমো থেকেই জানা গিয়েছিল যে একা মায়ের লড়াইয়ের গল্প ফুটে উঠবে এই ধারাবাহিকে। কিন্তু কেন সে সিঙ্গল মাদার, কী ঘটেছিল তার সঙ্গে, সেটাই এবার আমরা আস্তে আস্তে করে গল্প যত এগোবে আমরা জানতে পারবো। তো এছাড়াও আমরা দেখতে পাই এখানে প্রোমোতে যে এখানে বনদেবীর পুজো চলছে, সুন্দরবনের গ্রামের সকলে উপস্থিত, আর সবার মধ্যমণি হয়ে নাচ করছে মহুয়া, গল্পের নায়িকা। এদিকে তাকে আড়ালে থেকে ইশারা করে ডাকছে গল্পের নায়ক যুবরাজ। বলাই বাহুল্য যে এরপরেই ঘনিষ্ঠতা হবে তাদের মধ্যে। এরপরেই প্রমোতে দেখা যাচ্ছে যে যুবরাজ মহুয়াকে জানাচ্ছে যে তাকে টাকি ফিরে যেতে হবে, সে দ্রুত ফিরে আসবে। কিন্তু নায়িকা অনুরোধ করে তাকে এখানে একা না রেখে যেতে। তবে যুবরাজ তার হাতের আংটি খুলে নায়িকাকে দেয় প্রেমের নিদর্শন হিসেবে, জানায় যে সে ফিরবেই। আদৌ কি সে ফিরবে, না মেয়েকে নিয়ে একাই পথ চলতে হবে মহুয়াকে, সেটা আগামী গল্পেই বোঝা যাবে। তবে কেন আর কিভাবে যুবরাজ সুন্দরবনে এসেছিল, কীভাবেই বা মহুয়ার সঙ্গে আলাপ হলো, তার জানা গিয়েছে এখানে আসার পরেই যুবরাজকে বাঘে আক্রমণ করবে। তখন বাঘের হাত থেকে তাকে বাঁচাবে বাঘিনী মহুয়া, সেবা করে তাকে বাঁচিয়ে তুলবে, আর সেখান থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়বে। শেষ পর্যন্ত গল্প কোন দিকে এগোয়, কী ঘটে, সেটাই দেখার। নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে শুরু করছি বাঘিনী গল্পের সারসংক্ষেপ। বাঘিনী সিরিয়ালটা 24শে আগস্ট সোমবার থেকে জি বাংলায় রাত 9টায় সম্প্রচারিত হচ্ছে। তো এই বাঘিনী গল্পেরই প্রথম 3টে পর্বের সারসংক্ষেপ আমি আপনাদেরকে শোনাবো। অবশ্যই আপনাদের সকলের এটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে আমরা যে গল্পটি জি বাংলায় নতুন শুরু হয়েছে, সেটির নাম সুন্দরবনের বাঘিনী। সুন্দরবনের কথাটা ছোট্ট করে লেখা, বড় করে লেখা বাঘিনী। তো সুন্দরবনের বাঘিনী গল্পটা একেবারেই অন্যরকম, অন্য ধারার। সুন্দরবনের কঠিন বাস্তবতার মধ্যে এক সাহসী মায়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করেই এগোবে এই কাহিনী। জীবনের ঝুঁকি নিয়ে গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে যাওয়া মানুষদের লড়াই, জীবিকার প্রয়োজনে মানুষদের জীবন ও জীবিকার লড়াই, বাঘের প্রতি মুহূর্তে বাঘের ভয়, বাঘের সঙ্গে প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম, এই সমস্ত বাস্তব প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই সুন্দরবনের বাঘিনী গল্পের চিত্রনাট্য। সদ্যজাত সন্তানকে বুকে নিয়ে এক মায়ের অদম্য সাহসিকতাই হবে এই ধারাবাহিকের মূল আকর্ষণ। প্রথমেই আমরা গল্পে দেখি যে অপূর্ব সুন্দর সুন্দরবনের নদী, খাঁড়ি, যে সুন্দরবনের চারদিকে জলাশয়ের মধ্যে দিয়ে, সুন্দরবনের সরু সরু নদীর মধ্যে দিয়ে অপূর্ব সুন্দরভাবে ভেলা ভাসিয়ে চলছে। সুন্দরবনের অপূর্ব সুন্দর পরিবেশের মাঝে ভেলা ভাসিয়ে চলছেন গল্পের নায়িকা মহুয়া তার সন্তানকে নিয়ে। প্রথমে দেখাচ্ছে যে
মহুয়া একাই প্রথমে দেখাচ্ছে, গান হচ্ছে, প্রেক্ষাপটে গান চলছে, অপূর্ব সুন্দর গান চলছে, আর দেখাচ্ছে যে মহুয়া একটা সুন্দর ডিঙি নৌকায় করে যাচ্ছে তার বাচ্চাকে নিয়ে মধু সংগ্রহ করতে জীবন জীবিকার প্রয়োজনে, এবং সে চিন্তা করছে তার জীবনের গল্প। তো সেই চিন্তার মধ্যেই আমরা দেখছি যে তারপরে আমরা দেখছি মৌয়া একা ওই নদী দিয়ে ডিঙি নৌকা করে যাচ্ছে, মানে তার চারপাশে লোকজন আছে কিন্তু সে মানে তখনও অবিবাহিত, তার কোনো সন্তান সেই মুহূর্তে দেখাচ্ছে না। দেখাচ্ছে গল্পের নায়িকা মৌয়া একাই ভেলা ভাসিয়ে ডিঙি নৌকা করে জীবন জীবিকার প্রয়োজনে সুন্দরবনের নদীর মধ্যে দিয়ে, নদীতে সমস্ত নৌকা ভাসিয়ে চলছে মধু সংগ্রহ করতে। তো পেছন দিকে যেমন মুখোশ পরে, সামনে মানুষের মুখ আর পেছন দিকে মুখোশ বেঁধে, যেমন ওরা সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব সুন্দর সেই দৃশ্য, আর পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও সুন্দর। তো সেই জায়গায় গল্পের নায়িকা সুন্দর করে, মানে তার মুখ সমস্ত চাপা দেওয়া, এবং তার মাথার পেছনে আর একটা মুখোশ বেঁধে যাতে বাঘ বা অন্য কোনো জঙ্গলের জন্তুরা আক্রমণ করতে না পারে। তো মৌয়া মুখ ঢাকা রেখে মানে বড় বড় মৌচাক থেকে মধু সংগ্রহ করছে। ঠিক সেই সময় বীভৎস বাঘের ডাক। তো সেই বাঘের ডাক শুনে মৌয়া তার মুখোশটা, মানে তার মুখটা খুলে, মুখোশ টুকোশ ফেলে মুখটা খুললো, তখনই আমরা প্রথম নায়িকার মুখ দেখতে পেলাম। তো মৌয়া, গল্পের নায়িকা মৌয়া ছুট দিচ্ছে, যে সবাই মিলে তখন বলছে যে ফিরে চলো ফিরে চলো, বাঘ এসেছে। তো মৌয়া যথারীতি দৌড়চ্ছে বাঘের হাত থেকে বাঁচার জন্য, সবাই একদিকে যে যেদিকে পারছে দৌড়াচ্ছে। তো মৌয়া দৌড়াতে দৌড়াতে দেখছে যে বাঘ একজন যুবকের পেছনে দৌড়াচ্ছে। তো সেই যুবকের মুখ তখনও দেখাচ্ছে না, সে গল্পের নায়ক। তো সেই যুবককে বাঁচাতে গিয়ে মৌয়া নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঘের হাত থেকে যুবককে একদম ছিনিয়ে নিয়ে, মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে যুবককে বাঘের হাত থেকে একদম বাঁচিয়ে নিয়ে জড়িয়ে দূরে দুজনে মিলে পড়লো, দেখালো যেরকম নায়ক নায়িকাদের আমরা দেখি। তো তারপরে দেখাচ্ছে যে দুজনেরই যখন একটু স্তম্ভিত ফিরল, দেখা যাচ্ছে দূরে বাঘ দাঁড়িয়ে, বাঘ গর্জন করছে, তখন মৌয়া মশাল জ্বালিয়ে বাঘের সামনে এত অপূর্বভাবে দাঁড়ালো নৃত্যের ভঙ্গিমায় যে বাঘ তো ভয় পেয়ে পালালো। এবার তারপর দেখাচ্ছে যে মৌয়া সেই যুবকটিকে জিজ্ঞেস করলো যে সে এখানে কেন এসেছে। যুবকটা কিছু বলার মতন অবস্থায় নেই। তখন মৌয়া সেই যুবকটিকে ঘরে নিয়ে গেল, তার সেবা শুশ্রূষা করে তাকে সারিয়ে তুললো। তো যুবকের সঙ্গে মৌয়ার খুবই ঘনিষ্ঠতা তৈরি হলো। তো যুবকটি তার নাম বলল দেবরাজ, এবং সে এই মধু সংগ্রহ করার কোম্পানিতে, একটি আয়ুর্বেদিক কোম্পানিতে, মধু সংগ্রহের আয়ুর্বেদিক কোম্পানিতে সে শহরে, টাকি শহরে কাজ করে। তো সেখানে মধু সংগ্রহ কীভাবে হয়, আসল মধু কিনা ভেজাল মধু নয়, আসল মধু, তো সেই সুন্দরবনের মানুষের জীবনযাত্রা, খাঁটি মধু সংগ্রহ করা হচ্ছে কিনা, তো সেই ব্যাপারে সে তত্ত্বাবধান করার জন্য এই সুন্দরবনে এসেছিল, কিন্তু বাঘের হাতে পড়ে গেছিল এবং সেই জায়গা থেকে মৌয়া তাকে বাঁচিয়েছে, এটুকুই বলল যুবক। এবং যুবক বলল যে যুবকের নাম দেবরাজ। তো মৌয়ার সঙ্গে যুবকের ধীরে ধীরে বন্ধুত্ব, ঘনিষ্ঠতায় পরিণত হলো। এরপরে আর কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে যে মৌয়া চমকে উঠল, এবং চমকে উঠে দেখাচ্ছে যে মৌয়ার বর্তমান সময় মৌয়া তার কন্যাকে নিয়ে, মৌয়া তার শিশু কন্যাকে নিয়ে মধু সংগ্রহ করে কষ্ট করে বাড়ি ফেরার সাথে সাথে তার সৎ মা তাকে নানা রকম কটু কথা শোনাচ্ছে। তারপর দেখা গেল যে তার পাশের ঘরে দাদা বৌদি, যারা নাট্যকর কোম্পানির সাথে যুক্ত, ওরা অনেক রাত্রিরে নাটক টাটক করে মদে চুর হয়ে ঘরে আসছে। তো ওরাও মহুয়াকে দেখতে পেয়ে গালিগালাজ করছে। তো মহুয়া যেহেতু একা,
সিঙ্গেল মাদার মৌয়াকে গোটা, যেহেতু সুন্দরবন একটি গ্রামের, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে মৌয়ারা থাকে, তো মৌয়াকে সবাই কথা শোনাচ্ছে। তো দেখাচ্ছে যে মৌয়ার বাবা খালি মৌয়াকে ভালোবাসে, মৌয়ার বাবার পা বাঘের কামড়ে জখম হয়েছে, মানে মৌয়ার বাবার একটা পা নেই। তো মৌয়ার বাবা হাতে মানে লাঠি নিয়ে চলাফেরা করে, স্ক্র্যাচ নিয়ে। তো মৌয়ার বাবা বাদে মৌয়াকে সবাই কথা শোনাচ্ছে, মৌয়ার সৎমা, মৌয়ার দাদা বৌদি সকলে কথা শোনাচ্ছে। আর মৌয়ার মা তো সারাদিনই মৌয়াকে দিয়ে প্রচণ্ড ঘরের কাজও করায়, আবার বাইরেও অর্থ উপার্জন করতে পাঠায়, আবার ঘরের কাজও করায়। আর নিজের মেয়ের, মৌয়ার মায়ের, সৎ মায়ের যে নিজের মেয়ে, সে যেহেতু কলেজে পড়ে তার জন্য ভালো ভালো টিফিন, খাবার দাবার সব মৌয়াকে দিয়ে বানায়, এবং ঘরের কাজকর্ম, ঘরের খাবার দাবার সবই, ঘরের কাজ যাবতীয় মৌয়াকে দিয়েই করায়। তা সত্ত্বেও মৌয়া সারাদিন ঘরের কাজ, বাইরের কাজ করা সত্ত্বেও তার কপালে জোটে লাঞ্ছনা আর গঞ্জনা। এরপর দেখানো হচ্ছে যে মৌয়া আবার দেখাচ্ছে নিজের ঘরে বসে চিন্তা করছে, যে মৌয়া দেখাচ্ছে গল্পের প্রথমেই যে তাকে দেবরাজ, মানে গল্পের নায়ক, যার আসল নাম যুবরাজ, পরে আমরা দেখতে পাবো যে সে বিরাট কোটিপতি বাড়ির ছেলে, তার নাম যুবরাজ। যাকে প্রথমে দেখাচ্ছে যে আজকে গল্পের শুরুতেই দেখাচ্ছে যে মানে প্রথম এপিসোড তো হয়ে গেল, এবার দ্বিতীয় এপিসোডের শুরুতেই দেখাচ্ছে যে মৌয়া চিন্তা করছে যে দেবরাজ তাকে যখন ওখানে অপূর্ব সুন্দর পরব হচ্ছে, তো সেখান থেকে দেবরাজ তাকে ইশারায় ডেকে আনলো। তারপরে একটা মন্দিরের সামনে নিয়ে গিয়ে দেবরাজ তার মাথায় সিঁদুর পরিয়ে দিল, আগুন জ্বালিয়ে আগুনের পাশে 7 পাক ঘুরলো, মৌয়াকে 3 বার সিঁদুর পরিয়ে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করলো, এবং তারপর জানালো যে আজ থেকে মৌয়া এবং দেবরাজ স্বামী স্ত্রী, এবং তাকে দেবরাজ একটি আংটি, হ্যাঁ, দেবরাজ একটি আংটি মৌয়ার হাতে পরিয়ে দিয়ে বলল যে এই আংটিটি হচ্ছে দেবরাজের ভালোবাসার উপহার, দেবরাজের সঙ্গে মৌয়ার বিয়ের উপহার। এই আংটিটি যেন সবসময় মৌয়া নিজের কাছে রাখে, এবং দেবরাজ খুব শীঘ্রই মৌয়াকে স্বীকৃতি দেবে। দেবরাজ নিজের বাড়ি ফিরে গিয়ে মৌয়ার জন্য সমস্ত আয়োজন করে মৌয়াকে স্বীকৃতি দিয়ে বাড়ির বউ হিসেবে সসম্মানে, বউয়ের অধিকার দিয়ে সসম্মানে মৌয়াকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুলবে, এবং মৌয়ার সমস্ত দায়িত্ব নেবে, মৌয়ার সমস্ত সুযোগ সুবিধা, দায়িত্ব নেবে, একজন স্বামীর সমস্ত কর্তব্য পালন করবে। তারপরেই দেখাচ্ছে যে মৌয়া এবং দেবরাজ স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়। তো তারপরেই দেখাচ্ছে যে মৌয়া আচমকা ঘুম থেকে ওঠে, এবং সে তার বাচ্চাকে নিয়ে মধু সংগ্রহ করতে যায়, এবং আবার বেরোনোর সময়ও পাড়ার লোকেরা তাকে অনেক কটু কথা শোনায়, এবং সেই সময় একজন বয়স্ক গ্রামের জমিদার সে এসে বলে যে তুই যার সাথেই পাপ করে আসিস না কেন, এই বাচ্চার বাবা যেই হোক না কেন, আমি তোকে বিয়ে দিয়ে ঘরে তুলতে চাই, তোকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। এই শুনে তো মৌয়ার সৎ মা বলছে, হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আপনি যদি মৌয়াকে ভরিয়ে দেন, আমাদেরকে টাকা পয়সা গয়নাগাটি সম্পত্তি দিয়ে ভরিয়ে দেন, তাহলে আপনি মৌয়াকে আজই বিয়ে করতে পারেন, যে কোনো সময় মৌয়াকে বিয়ে করতে পারেন। কিন্তু মৌয়ার বাবা এতে মোটেও রাজি হয় না। একজন বুড়ো বাবার বয়সী লোকের সাথে মৌয়ার বিয়ে দিতে মৌয়ার বাবার মৌয়া কোনোদিনই রাজি হয় না। কিন্তু মৌয়ার মা ওই বয়স্ক লোকের সঙ্গে মৌয়ার বিয়ে দেওয়ার জন্য বাড়িতে চাপ সৃষ্টি করে, এবং বলে যে মৌয়া অবিবাহিত থাকা অবস্থাতেও একটা বাচ্চার কুমারী মা হয়ে একটা বাচ্চার জন্ম দিয়েছে। তো এখানে যেখানে জমিদার বাবু সসম্মানে মৌয়াকে বাড়ির বউ করতে চাইছে, তখন মৌয়ারও উচিত, এবং মৌয়ার বাবারও উচিত, এবং মৌয়ারও উচিত যে এই সম্পর্ককে স্বীকৃতি দিয়ে ওই বয়স্ক জমিদারকে বিয়ে করা। কিন্তু মৌয়া মুখের ওপর সবার সামনেই বলে যে ওই বয়স্ক কাকুকে মৌয়া বিয়ে করতে পারবে না, কোনোদিনই না, বলে মৌয়া তার শিশু কন্যাকে কাঁধে নিয়ে মধু সংগ্রহ করতে বেরিয়ে যায়। এরপর দেখানো হয় যে আবার ওরা বিরাট মানে নদীতে
খাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডিঙি নৌকায় করে মধু সংগ্রহ করে, এবং তার সাথে অবশ্যই মহুয়ার বাচ্চা পাশে রয়েছে, আরও একজন বয়স্ক মহিলা রয়েছে, তার কাছে মহুয়ার বাচ্চাকে বসিয়ে দিয়ে মহুয়া মধু সংগ্রহ করে করে আনে। তখন আরও চারপাশের লোকেরা প্রতিবাদ জানায়, বলে কি না যে মহুয়া এইভাবে বাচ্চা নিয়ে মধু সংগ্রহ করতে যায়, কোন দিন কোন বিপদ হবে, আর মহুয়াকে বাঁচাতে গিয়ে বাকিরাও বিপদে পড়বে। তখন মহুয়া জানায় যে আমার জন্য তোমাদের বিপদ হবে না গো, বরং তোমাদেরকে অনেক সময় আমি বাঘের হাত থেকে, মাগার মাছের হাত থেকে, তিমি মাছের হাত থেকে বিভিন্ন সময় আমি তোমাদেরকে বাঁচিয়েছি। সুতরাং আমার জন্য তোমাদের না, বরং তোমরা আমাকে কোনোদিন বাঁচাওনি, আমি নিজেই নিজেকে বাঁচিয়েছি, আর আমি তোমাদেরকে বাঁচিয়েছি। আমি নিজেকে বাঁচিয়েছি, আমি নিজে স্বাবলম্বী মানুষ। সুতরাং আমার কারোর সাহায্যের দরকার নেই। একমাত্র মাঝি দাদা ভীষণ মহুয়াকে ভালোবাসে, নিজের মেয়ের মতন স্নেহ করে। তো সেই মাঝি কাকু মহুয়ার পাশে দাঁড়িয়ে বলে যে একটা মেয়ে এত পরিশ্রম করছে সংসারের জন্য, ঘরের কাজ বাইরের কাজ করছে, তোমরা সকলে মহুয়ার পাশে দাঁড়াও, মানুষের পাশে দাঁড়াও, মহুয়ার এই একা সংগ্রামকে সবাই মিলে সাপোর্ট করো, পাশে দাঁড়াও। এইরকম বলতে বলতে মহুয়ারা দেখছে দূরে একটা জাহাজ থেকে কি যেন ফেলা হচ্ছে। তখন মহুয়া বাইনাকুলার দিয়ে দেখছে, মানে যেটা ছোট জিনিস বড় দেখায়, তো স্টেথোস্কোপ, বাইনাকুলার দিয়ে তো দেখছে, দূরবীন যন্ত্র দিয়ে দেখছে, দূরবীন থেকে দেখছে যে বড় বড়, মানে একটা বড় জাহাজ থেকে একটা ছোট নৌকায় বড় বড় প্যাকেট, বড় বড় এরম বড় বড় বাস্ক প্যাকেট ফেলা হচ্ছে। তখন মহুয়া আরও ক্লোজভাবে দূরবীনটা এনে বলছে, আরে এটা তো আমরা যে কোম্পানিকে মধু সাপ্লাই করি সেই কোম্পানির লোগো, সেই কোম্পানির লেবেল দেখা যাচ্ছে। তাহলে আমরা যে কোম্পানিতে মধু সাপ্লাই করি, তো আমরা তো আসল মধু সংগ্রহ করি, তাহলে সেই আসল মধু আমরা কোম্পানিকে দিই, কোম্পানি কি তাহলে আমাদের হয়ে ভেজাল মধু সবাইকে বিক্রি করে? আমরা তো কোম্পানিকে আসল মধু দিই, দেখি তো, এটা তো আমরা যে কোম্পানিকে মধু বিক্রি করি সেই কোম্পানিরই লোগো লেবেল, দেখি ঘটনাটা কি। বলে আরও ক্লোজে দূরবীনটা দেখিয়ে দেখলো যে ওদেরই গ্রামের একটা মেয়েকে, ফুলিকে, ওই গুন্ডারা মানে স্মাগলাররা অপহরণ করে রেখেছে। তখন মহুয়া বললো যে আমি ফুলিকেও বাঁচাবো, আর এই নিজেদের মধু যাতে সঠিক পথে মানুষের কাছে পৌঁছয়, আমরা এত কষ্ট করে মধু সংগ্রহ করি, সেই খাঁটি মধু যাতে মানুষের কাছে পৌঁছয়, কোনো রকম ভেজাল মধু যাতে না পৌঁছয়, আমাদের কষ্ট করে সংগ্রহ করা খাঁটি মধু, সুন্দরবনের মানুষের কষ্ট করে সংগ্রহ করা খাঁটি মধু যাতে মানুষের কাছে পৌঁছয়, প্রত্যেকটা বাড়িতে পৌঁছয়, আমি সেই ব্যবস্থা করব। বলে মহুয়া একাই নদী পার হয়ে জাহাজে লুকিয়ে লুকিয়ে জাহাজের মধ্যে গেল। আর মহুয়ার সঙ্গে একটা লোকও কেউ গেল না, সবাই বললো না না, এসব ঝামেলা আমরা কেউ জড়াবো না। মহুয়া এই দৃশ্যটা দারুণ, মহুয়া লুকিয়ে লুকিয়ে দারুণভাবে আস্তে আস্তে করে জাহাজের মধ্যে ঢুকে পড়লো, সেই বড় জাহাজে। তারপর হাতে কাটারি নিয়ে অনেক লোককে, হাতে অনেক লোকের হাতে আস্তে আস্তে ছোট ছোট করে, মানে হাতের মধ্যে ভয় দেখিয়ে, হ্যাঁ, আস্তে আস্তে করে তাদের হাত থেকে ফুলিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। তখন দেখলো পুলিশ এসে গেছে। তো পুলিশ এসে পেটি পেটি মাল উদ্ধার করলো এবং মহুয়া আর ফুলিকে সসম্মানে নিজেদের লোকেদের কাছে ফিরিয়ে দিল, নিজেদের গ্রামে। এবং পুলিশ জিজ্ঞাসা করলো যে এই বাস্কের মধ্যে জানো কি আছে? মহুয়া বললো না, আমি তো জানি না। তখন বলছে, জানো এই বাস্কের মধ্যে নেশার দ্রব্য আছে, সাদা সাদা পুড়িয়া নেশার দ্রব্য আছে। তো ইল্লিগাল পথে, মানে অবৈধ পথে এই মধুর লেবেলের বাস্কে মধু না থেকে ইল্লিগাল পথে এখানে সমস্ত স্মাগলিং হচ্ছিল, ড্রাগস পাচার হচ্ছিল, নেশার দ্রব্য ড্রাগস পাচার হচ্ছিল। তো তোমরা বিরাট বড় একটা মানে ড্রাগ মাফিয়াকে ধরে দিয়ে খুব ভালো উপকার করেছো, দেশের সমাজের খুব উপকার করেছো বলে পুলিশবাবু খুবই প্রশংসা করলেন মহুয়া এবং মহুয়ার দলে থাকা সমস্ত মানুষকে। যদিও মহুয়া একাই সব কাজটা করেছে, তো মহুয়া আর ফুলিকে খুবই প্রশংসা করলেন, পুলিশ সাহেবরা খুবই ভালোভাবে প্রশংসা করলেন এবং তারপরে অপরাধীদের ধরে জেলে নিয়ে চলে গেলেন। তো তারপর দেখাচ্ছে যে খবর এলো, একটা ফোন এলো, আর ফোনে দেখাচ্ছে যে ফোনে একটা ছেলে কথা বলছে, সেই কিন্তু গল্পের নায়ক, এ মহুয়ার স্বামী দেবরাজ, যার আসল নাম যুবরাজ। তো দেখাচ্ছে যে যুবরাজ
একটা ফোন ধরছে, ফোন ধরে বলছে যে কি আমাদের মধুর বাক্সে, আমাদের পেটি পেটি মধুর বাক্সে, খাঁটি মধুর বাক্সের মধ্যে ড্রাগ পাচার হচ্ছে, নেশাদ্রব্য ড্রাগ পাচার হচ্ছে, কারা করছে এইসব? এবং একটা সাহসী মেয়ের সাহসের জন্য আমাদের আজকে মানে বদনাম হতে হতে আমরা আজকে সুনাম অর্জন করেছি। এত বছর ধরে আমাদের মধু এত সুনাম অর্জন করেছে, আজকে একজন সাহসী মেয়ের জন্য আমাদের আজকে সুনামটা বজায় রইলো। আমি নিশ্চয়ই সেই সাহসী মেয়েকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। কে সেই মেয়ে আমাকে জানতে হবে। বলার সাথে সাথে আস্তে আস্তে করে ক্যামেরা উঠালো, তখন ক্যামেরায় আমরা দেখতে পেলাম যে আরে যুবরাজ বলে সবাইকে যে ডাকছে সে তো আসলে মহুয়ারি বর, দেবরাজ যে নাম ধারণ করেছিল সেই আসলে যুবরাজ, গল্পের নায়ক যার আসল নাম যুবরাজ। এবং এই যুবরাজ হলো বিশাল বিশাল এই মধুর যে ফ্যাক্টরি, মহুয়ারা যে মধু সংগ্রহ করে যে কোম্পানিকে দেয়, সেই কোম্পানির বিশাল বড় মধুর কোম্পানির মালিক। এবং তার সাথে সাথে বংশ পরম্পরায় বিভিন্ন আয়ুর্বেদিক গাছগাছরা, মধু, সমস্ত কিছু এনাদের আমদানি রপ্তানি হয় এবং বিশাল বড় কোটিপতি ব্যবসায়ী এই যুবরাজ। তো এই যুবরাজ কেন মহুয়াকে ছেড়ে দিল? মহুয়াকে সুন্দরবনে বিয়ে করে সেখানে তার কে রেখে নিজের বাড়ি ফিরে এসে আর মহুয়াকে স্বীকৃতি দিল না, এই সমস্ত গল্প আমরা জানতে পারবো গল্প যত এগোবে। তো যাই হোক, দেখা যাচ্ছে এই যুবরাজ অত্যন্ত ন্যায়নিষ্ঠ পরায়ণ মানুষ। এনার বাকি ভাইরা যখন এনার যে সবচেয়ে ছোট ভাইকে দেখাচ্ছে যে মেয়েদের ওপর টোন টিটকারি মারছে, তখন এই যুবরাজ বলছে মেয়েদের সম্মান সব থেকে বড়, সুতরাং আমাদের সবার উচিত মেয়েদের সম্মান বজায় রাখা, বলে নিজের ছোট ভাইকে মেয়েদের কাছে ক্ষমা চাওয়াচ্ছে। মানে দেখাচ্ছে যে শহরে, টাকি শহরের বিরাট কোটিপতি ব্যবসায়ী এই যুবরাজ, সমাজের সবার কাছে খুব ভদ্র, মার্জিত, সৎ, শিক্ষিত, রুচিবান যুবক। এবং এবং এই অবিবাহিত যুবক যে কোনো মেয়েরই স্বপ্ন। তো একটি মেয়ে দেখাচ্ছে সাংবাদিক যুবরাজের ইন্টারভিউ নিচ্ছে এবং যুবরাজও বেশ তাকে পছন্দ করছে এবং যুবরাজ তাকে, মেয়েটিকে বাড়ি নিয়ে এসে তার বাড়ির লোকের সঙ্গে, যুবরাজের বাড়ির লোকেদের সঙ্গে মেয়েটির পরিচয় করিয়ে দিয়ে বলছে যে যুবরাজের মা দেখাচ্ছে বিধবা মা। তো সে বিধবা মাকে যুবরাজ বলছে যে মা, ইনি বাবার ওপর ডকুমেন্টারি ফিল্ম বানাতে চান, আমাদের এই যে গোটা ব্যবসা সুন্দরবনের মানুষদের ওপর নির্ভরশীল, এই পুরো ঘটনা, এই পুরো তথ্যটাকে উনি ওনার ডকুমেন্টারি, ওনার যে সব ডকুমেন্টারি মুভি, ওয়েব সিরিজ, এগুলোতে উনি দেখাতে চান। ইনি আমার বন্ধুও হন, ইনি একজন নামকরা চিত্রনাট্যকার এবং ওয়েব সিরিজ নির্মাতা, ডকুমেন্টারি সমস্ত ফিল্ম মেকার। তো ইনি আমাদের বাড়িতে কিছুদিন থাকবেন এবং আমাদের পুরো পরিবারের বিজনেসের অজানা কাহিনী এনার ডকুমেন্টসে, এনার ডকুমেন্টারি ফিল্মে, এনার বিভিন্ন ওয়েব সিরিজে ইনি তুলে ধরবেন আমাদের পরিবারের কথা। তো এই শুনে দেখা গেল যে যুবরাজের এই কথা শুনে মা, তারপর ওনার বাকি ভাইরা খুব অবাক হয়ে, মানে সবার যেন থমথমে মুখ, বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। এবার দেখাচ্ছে যে একটা বিরাট বড় বিলাসবহুল জাহাজ এবং সেইখানে দেখাচ্ছে যে এই বাড়িরই, এই যুবরাজেরই বড় বৌদি সেইখানে গুন্ডা মাফিয়াদেরকে নিয়ে একটা গ্যাং চালাচ্ছে এবং সে বলছে যে ইস, এইবারে আমাদের এত এত টাকার লস হলো, এত বড় ড্রাগের অর্ডার আমরা পেয়েছিলাম, এত ভালো, এত দামি ড্রাগ সাপ্লাই দিচ্ছিলাম মধুর পেটিতে ভরে, কিন্তু একটা মেয়ের জন্য আমাদের এই এত বড় ড্রাগের যে কারবারটা আজকে বিরাট লস খেলো, পুলিশদের হাতে ধরা খেলো, বিরাট বড় লস খেলো বলে যুবরাজদের বাড়ির বড় বৌদি, তার দারুণ সাজগোজ, পা থেকে মাথা অবধি একদম নিখুঁত সাজগোজ। তো সেই বড় বৌদি বলছে যে মেয়েগুলোর জন্য আমাদের আজকে এত বিরাট ড্রাগ ব্যবসা, আমাদের এত বড় ড্রাগ ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো, সেই মেয়ে দুটো অনেক কিছু জেনে গেছে আমাদের এই ব্যবসা সম্পর্কে, যেহেতু ওরা ওই বিলাসবহুল জাহাজে উঠে অনেক নাম টাম শুনে ফেলেছে, তাই ওদেরকে মেরে ফেলার ব্যবস্থা করো বলে বড় বৌদি দেখাচ্ছে যে
দামি গাড়ি, অনেক সিকিউরিটি নিয়ে যুবরাজদের বাড়িতে প্রবেশ করলো, এবং প্রবেশ করার সাথে সাথে অতি সাধারণ গৃহবধূ রূপে মানে সকলের সঙ্গে, বাড়ির সকলের সঙ্গে মিশে গেল। তখন এমনভাবে ভান করছে যুবরাজের এই বড় বৌদি, যেন যুবরাজদের বড় ব্যবসা, ইনি বড় বৌদিও একটা অংশ চালান। এই বড় বৌদি যুবরাজদের যে বিরাট কোটিপতি ব্যবসায়ী, যুবরাজদের যে বড় ব্যবসা, সেই ব্যবসার একটা দিক এই বড় বৌদি সামলান। সুতরাং সবাই, একমাত্র যুবরাজ আর যুবরাজের মা বাদে, যুবরাজ আর যুবরাজের মা এই বড় বৌদিকে পছন্দ করেন না। বাকি যুবরাজদের বাড়ির প্রত্যেকটা ভাই, বউরা প্রত্যেকে দেখাচ্ছে যে বড় বৌদিকে অত্যন্ত সম্মান, ভক্তি, শ্রদ্ধা করে, যেহেতু এই বৌদি তাদের ব্যবসাকে প্রচুর প্রচুর লাভ এনে দেয়। তো দেখাচ্ছে যে বড় বৌদি, যে আসলে আমরা একটু আগেই দেখলাম যে বড় ড্রাগ ব্যবসা, বড় ড্রাগ মাফিয়াদের সঙ্গে যুক্ত, বিভিন্ন ইললিগাল কাজ, অবৈধ কাজকর্ম, মাফিয়াদের সাথে যুক্ত। তো সেই বড় বৌদি এই যুবরাজদের বাড়িতে ঢুকে অতি সাধারণ গৃহবধূ সেজে সকলের সঙ্গে মিলে মিশে হাসি ঠাট্টা করছে, আনন্দ করছে, যেন মানে কাউকে বুঝতেই দিচ্ছে না যে বড় বৌদি এত বড় স্মাগলার। তো আজকে তারপরে দেখানো হচ্ছে যে মৌয়া, মৌ মানে মধু বেচতে ওই আবার ওদের সুন্দরবনে মধু বেচার যে অফিস আছে, এই যুবরাজদের যে অফিস আছে, সেই অফিসে গিয়ে মৌয়া এবং মৌয়ার লোকেরা আজকেও খাঁটি মধু দিতে গিয়ে মৌয়া ভালো করে লোকেদেরকে বলছে যে দেখো, আমরা তো খাঁটি মধু দিই, কিন্তু আমার তো এখন খুব সন্দেহ হচ্ছে যে তোমাদের এই লোগো, তোমাদের এই লেবেল দেখে, যে তার মধ্যে আমাদের খাঁটি মধুর বদলে তোমাদের এই সমস্ত নেশাদ্রব্য পাচার হয়, আর এই সমস্ত ব্যাপারে তোমাদের কোম্পানির মালিক কিছুই জানে না। কী জানি বাবা, আমি তো বুঝতে পারছি না। যাই হোক, আমি মৌয়া, আমরা অনেক কষ্ট করে মধু সংগ্রহ করি, আমরা চাই যে আমাদের কষ্টের পরিশ্রমের ফসল খাঁটি মধু, সুন্দরবনের খাঁটি মধু যেন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছয়, এই ব্যবস্থা যেন করা হয়। এবং সুন্দরবনের খাঁটি মধু আমরা যেগুলো অনেক প্রাণের ঝুঁকি নিয়ে সংগ্রহ করি, সেই সুন্দরবনের খাঁটি মধু যেন প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ সেবন করতে পারে, সুন্দরবনের খাঁটি মধু খেতে পারে প্রত্যেকটা মানুষ, সেই ব্যবস্থা দয়া করে আপনারা করুন, সেটাই আমি চাই। এই বলে মৌয়া চিন্তা করছে যে যে যুবরাজ, যে আসলে যুবরাজ যার নাম, যে মৌয়াকে বলেছিল তার নাম দেবরাজ, সেই দেবরাজ আর মহুয়া একদিন বসে দুজনে স্বপ্ন দেখছে, এবং মহুয়াকে দেবরাজ কথা দিচ্ছে যে আমি আমার যে আয়ুর্বেদিক কোম্পানিতে, মধু সংগ্রহের কোম্পানিতে আমি ছোটোখাটো কর্মচারী, আমি দেখব যে সেখানে যেন সারা জীবন খাঁটি, তোমাদের এই কষ্ট অর্জিত খাঁটি মধু আমি সারা জীবন যোগান দিতে পারি সকল মানুষকে। মহুয়া, আমি কথা দিচ্ছি যে তোমার মতন সৎ মহিলার যে এত কষ্ট সংগ্রহ করে সুন্দরবনের মানুষেরা যে খাঁটি মধু সংগ্রহ করে, সেই খাঁটি মধু আমি সঠিক জায়গায় ব্যবসা করে সাধারণ মানুষের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে সুন্দরবনের খাঁটি মধু পৌঁছে দেবো, এই কথা আমি তোমায় দিলাম। আর তার সাথে কথা দিলাম খুব শীঘ্রই মহুয়া তোমাকে আমি আমার বাড়ির বউ করে স্বীকৃতি দিব। তো মহুয়ার এই সমস্ত কথাগুলো মনে পড়ে চোখ দিয়ে জল আসছে, এবং মহুয়া মনে মনে ভাবছে যে মহুয়ার স্বামী একজন সৎ ব্যক্তি, সে কত কষ্ট করে এই সমস্ত সুন্দরবনের মানুষদের সংগ্রহ করা মধু সঠিক জায়গায় পৌঁছে দেবে বলে প্রতিজ্ঞা করেছিল। কি জানি মহুয়ার স্বামী এখন কোথায় আছে, মহুয়া এটাই মনে মনে ভাবছে। আর এদিকে দেখাচ্ছে যে যুবরাজ, কোটিপতি ব্যবসায়ী যুবরাজ, তার মধুর প্যাকেটে কি করে ড্রাগস সাপ্লাই হচ্ছে এই ব্যাপারে বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালাচ্ছে, এবং যুবরাজ নিজের মনে বলছে, গল্পের নায়ক যুবরাজ, মহুয়ার স্বামী যুবরাজ নিজের মনে বলছে যে আমাদের মতন সৎ ব্যবসায়ীরা সারা জীবন সুন্দরবনের মানুষদের কষ্টার্জিত মধু এবং আরও খাঁটি নানা রকম জিনিস, মানুষের কষ্টার্জিত মধু মানুষের কাছে যাতে সুন্দরবনের খাঁটি মধু পৌঁছে দেওয়া যায়, সেই প্রচেষ্টা আমরা সারা জীবন করব। এবং সেইটা আমি যুবরাজ এই প্রতিজ্ঞা করছি যে সারা জীবন আমরা সকল মানুষের কাছে সুন্দরবনের খাঁটি মধু পৌঁছে দেব। এই বলে একদিকে গল্পের নায়কের মুখ, যুবরাজের মুখ, আর একদিকে মহুয়ার মুখ দেখিয়ে আজকের মতন এই সুন্দরবনের বাঘিনী গল্পটি
শেষ হলো। তো কেমন লাগলো আমি 3টে এপিসোড একসাথে বললাম সুন্দরবনের বাঘিনীর? ভালো লাগলে অবশ্যই আমার সৈনিক তৃষা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। আমি আগামী দিনে আপনাদেরকে আরও এই সুন্দরবনের বাঘিনীর গল্প, প্রত্যেক দিনের গল্প, এপিসোডের গল্প নিয়ে আসার চেষ্টা করব। সৈনিক তৃষাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।